দীর্ঘ 18 বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। রাষ্ট্রপতিকে নিয়ে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রের অভিবাদন শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সব বয়সী মানুষ। মহান মুক্তিযুদ্ধের পরিচয় ইতিহাস সেটা জানানোর জন্যই বাচ্চাকে আমি বরাবর প্রতিবারের মতো এবারও নিয়ে আসছি। নিজের ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে সবকিছুর প্রতি স্বাধীনতা দেওয়া দরকার, তাহলে মানুষ শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে পারবে। বিনা বাধায় যাতে আমরা চলতে পারি, কথা বলতে পারি, লিখতে পারি। দৌলতদিয়া বাস ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 25। এখন পর্যন্ত স্বজনদের কাছে 21 জনের মরদেহ হস্তান্তর। নিখোঁজদের সন্ধানে কাজ করছেন ডুবুরিরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতীয় প্যারেড স্কোয়ারে চলছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। দেখে আসতে চাই সেই নজরকাড়া আয়োজন। কোর্স, পেরাটে অফিসার্স বেসিক কমান্ডো কোর্স এবং থাইল্যান্ডে ভিআইপি প্রোটেকশন কোর্স সম্পন্ন করেন। তিনি দেশের ক্রান্তি লগ্নে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাউন্টার টেরোরিজম অপারেশন পরিচালনার নেতৃত্ব প্রদান করেন। এছাড়াও 2025 সালে বিজয়ের 54তম বছর উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা নিয়ে টিম বাংলাদেশের 54 জন প্যারা ট্রুপারের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের সার্বিক নেতৃত্ব প্রদান করেন। চলছে এই প্যারেড গ্রাউন্ডে জাতীয় কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা এবং শেষ পর্যায়ে রয়েছে মার্চ পাস্টের যে আনুষ্ঠানিকতা প্যারাট্রুপাররা একটু আগে অংশগ্রহণ করেছেন এবং সেই প্যারাট্রুপাররা এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এই যে মার্চ পাস্টের শেষ অংশে অভিবাদন জানাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতিকে এবং একই সাথে এই বাংলাদেশের জাতীয় পতাকা যখন এই কুচকাওয়াজের আয়োজনের মধ্যে অংশ নিয়ে এগিয়ে যাচ্ছে তখন সেটিকে সবাই কিন্তু দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছেন। আমরা সেই আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছি এবং সেই আনুষ্ঠানিকতার পরেই কিন্তু রয়েছে যান্ত্রিক বহর, যেটি অর্থাৎ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত যে যান্ত্রিক বহরের কার্যক্রম সেটি একটু পরেই চলে আসবে। সেটি ধীর গতিতে এই প্যারেড স্কোয়ারের উত্তর পাশ থেকে কিন্তু সেটি ইতিমধ্যে আসা শুরু করেছে। সেখানে আসলে বিভিন্ন বাহিনীর যে সামরিক দক্ষতা, বিশেষ করে যান্ত্রিক বহরের যে দক্ষতা, সেটি আসলে প্রদর্শন করা হয়ে একদম অগ্রগামী থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্টের সদস্যরা। বিশেষ করে এরপরেই থাকছে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং এরপরে বাংলাদেশ পুলিশ সহ বর্ডার গার্ড, বাংলাদেশের বিভিন্ন সামরিক যে বহরগুলো রয়েছে সেগুলোর বিশেষ প্রদর্শনী রয়েছে। এবং এর আগে আপনারা দেখতে পাবেন যে অ্যারোবেটিক শো, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর অ্যারোবেটিক শো, সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন বিভিন্ন বিমানগুলো ইতিমধ্যে এই যে অভিবাদন মঞ্চ রয়েছে এবং যারা অতিথিবৃন্দ রয়েছে তাদের সামনে থেকে ফ্লাই পাস্টের মাধ্যমে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে। এবং একটু আগেই দেখেছি যে একটি বিমান ইতিমধ্যে কিন্তু সেই ফ্লাই পাস্টে অংশগ্রহণ করেছেন এবং এর পরপরই 3টি বিমান আলাদা করে এই অভিবাদন মঞ্চ থেকে আলাদাভাবে যাচ্ছে। এই আয়োজনে কিন্তু MiG-29 মঞ্চে উপস্থিত যে মহামান্য রাষ্ট্রপতি রয়েছেন তাকে স্যালিউট প্রদর্শন করবেন। এরকম আস্তে আস্তে করে বিমান বাহিনীর অ্যারোবেটিক শোটি সেটি ক্রমান্বয়ে একের পর একটি যে আকাশ যান সেটি আসলে ইতিমধ্যে আসা শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং এর পরপরই কিন্তু বিভিন্ন সশস্ত্র বাহিনীর যে অর্থাৎ আর্মি এভিয়েশন, নৌ
নৌ এভিয়েশন, তাদেরও কিন্তু আলাদা আলাদা যে সক্ষমতা রয়েছে, অর্থাৎ আকাশ প্রতিরক্ষায় যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতার প্রদর্শন কিন্তু এখানেই হবে এবং সেটিও আসলে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা উপভোগ করছেন। এবং এই মুহূর্তে রয়েছে সেনাবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার দেখা যাচ্ছে এবং সেটিতে সুসজ্জিতভাবে ভি আকারের এটি হেলিকপ্টারগুলো আকারে সেই হেলিকপ্টারগুলো মঞ্চ অর্থাৎ অভিবাদন মঞ্চ থেকে সামনে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে এই হেলিকপ্টারগুলো দেশের সীমান্ত সুরক্ষাকে সুসজ্জিত করতে এবং রক্ষণাবেক্ষণ করতে এবং সেটি নিরাপদে রাখতে এবং এছাড়া যে কোনো দুর্ঘটনায় কিন্তু এই হেলিকপ্টারগুলো ব্যবহার করা হয়। এবং সেটি আরও একটি দেখা যাচ্ছে যে দুটি এয়ারক্রাফট আসছে। এই এয়ারক্রাফটটি দুটি আলাদা বিশেষায়িতভাবে বিশেষ করে এই মুহূর্তে অভিবাদন মঞ্চের দিকের থেকে সামনে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ প্যারেড স্কোয়ারের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত থেকে এগিয়ে যাচ্ছে। এবং সবশেষ এই মুহূর্তে 4টি হেলিকপ্টার এগিয়ে আসছে, যেটি বাংলাদেশ সেনাবাহিনী। এবং এই সেনাবাহিনীর এই কার্যক্রম অর্থাৎ এই হেলিকপ্টারগুলো কিন্তু বিভিন্ন কাজে, অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন উদ্ধার অভিযান কিংবা সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রমে এগুলো ব্যবহার করা হয়। এবং একই সাথে এই বাহিনীর এই হেলিকপ্টারগুলো যে কোনো ধরনের দুর্যোগ কিংবা উদ্ধার অভিযানেও কিন্তু ব্যবহার করা হয়। সেই কার্যক্রমগুলো এই হেলিকপ্টারের মাধ্যমে করা হয়, সেটি একটি প্রদর্শনী হলো। এবং এই মুহূর্তে আমরা সশস্ত্র বাহিনীর বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রদর্শনী সেটি আমরা দেখলাম। এর পরপরই চলে আসছে মূলত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তাদের যে সরঞ্জাম রয়েছে, বিশেষ করে তাদের হেলিকপ্টার রয়েছে, সেই হেলিকপ্টার 3টি একসাথে সামনের দিকে অগ্রভাগে এগিয়ে আসছে, যেটি উপভোগ করছেন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিভিন্ন বাহিনীর প্রধানরা, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, একই সাথে বিভিন্ন দূতাবাসের কূটনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। মঞ্চে বসে অভিবাদন গ্রহণ করছেন মূলত রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি অভিবাদন গ্রহণ করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টার সেটি মূলত এই মুহূর্তে যে অভিবাদন মঞ্চটি সেটি আসলে অতিক্রম করছে। এরপর ছিল বিমান বাহিনীর আলাদা আলাদা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বেজে ওঠে বিউগলের সুর। এরপরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে দোয়া ও তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে মুক্তিযোদ্ধা পরিবার ও বিদেশি কূটনীতিকদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তারপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও সরকার প্রধান। জাতির সূর্য সন্তানদের প্রতি আরও শ্রদ্ধা জানিয়েছেন সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার। এরপরে বিভিন্ন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও নিবেদন করে ফুলেল শ্রদ্ধা। আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে, আমরা সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটা আমরা উদযাপন করতে যাচ্ছি। 55 পেরিয়ে 56 বছরে বাংলাদেশ, অসংখ্য মানুষের ভালোবাসার সিক্ত স্মৃতির মিনার। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সাধারণ মানুষের ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে। সকালেই ঢাকাসহ সারা দেশে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মুহূর্তে স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। লাল সবুজের পতাকায় ছেয়ে যায় গোটা প্রাঙ্গণ। মানুষের হাতে ফুল আর পতাকা, পোশাকে লাল সবুজের ছোঁয়া। সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। দেশকে উন্নত আর সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। বেলা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে জনতার ভিড়ও। নতুন প্রজন্মকে সাথে নিয়ে আসেন অনেক অভিভাবক। স্বাধীনতা মানে হচ্ছিল নিজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো,
নারী হিসাবে সবকিছু স্বাধীনতাভাবে চলতে পারবো, চলাফেরা করতে পারবো। মহান মুক্তিযুদ্ধের যে পরিচয় ইতিহাস সেটার জানানোর জন্যই বাচ্চাকে আমি বরাবর প্রতিবারের মতো এবারও নিয়ে আসছি। আমরা নতুন সরকারের কাছে এবং স্বাধীনতা দিবসে আমরা প্রত্যাশা করছি আমরা সুশৃঙ্খল দেশ চাই, একটা সব জায়গায় যাতে সুশৃঙ্খল থাকে এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকে। স্বাধীনতা হচ্ছে নিজের ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে সবকিছুর প্রতি স্বাধীনতা দেওয়া দরকার, তাহলে মানুষ শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে পারবে। দৌলতদিয়া বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত 25 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাস চালকের মৃতদেহ, তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের কাছে 21টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আর কয়জন নিখোঁজ রয়েছে? বাকি মরদেহ পরিচয় শনাক্ত করা হলো কিনা? মূলত গতকাল রাতের পর থেকে কিন্তু আজকে সকাল 7:30টা থেকে আবার নতুন করে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। কোস্টগার্ডের ডুবুরি এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা তারা যৌথ প্রচেষ্টায় কিন্তু এখন পর্যন্ত যে পদ্মা নদীতে সেগুলোতে তারাও তল্লাশি চালাচ্ছে এবং কিছুক্ষণ আগেও আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে তারা উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ আছে এমন তথ্যই কিন্তু পাওয়া গেছে। যেই কয়েকজনকে এরই মধ্যে যেই 25 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এরই মধ্যে বেশ কয়েকজনকে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি জানাচ্ছিলেন যে গতকাল থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ গতকাল রাতে যখন তারা উদ্ধার অভিযান শুরু করে, প্রথম দফায় যখন তারা সেই বাসটিকে উদ্ধার করার পরপরই কিন্তু তারা যারা নিখোঁজ যাত্রীরা ছিল তাদের উদ্ধার কাজে তারা নেমে পড়ে। তারপর থেকে রাত 3টা পর্যন্ত তারা 19 জনের মরদেহ উদ্ধার করে এবং সকালে যখন আবারও তারা অভিযানে নামে তারপরে আরও 4 জন উদ্ধার করা হয়। তারপরে কিছুক্ষণ সাময়িক সময়ের জন্য উদ্ধার কার্য বন্ধ থাকার পর আবারও সকাল 7:30টার পর থেকে আবার নতুন করে তারা উদ্ধার কার্য শুরু করে এবং তারপর থেকে কিন্তু বাকি যে মরদেহগুলো সেগুলো এখন পর্যন্ত আনা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এই দৌলতদিয়া ঘাট ঘিরে ব্যাপক মানুষের ভিড়, যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা ভিড় করছেন। এখন পর্যন্ত অ্যাম্বুলেন্সগুলো অপেক্ষা করছে যে নিহতদের পাওয়া মাত্রই এইখান থেকে সদর হাসপাতাল যে রাজবাড়ির সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে যাওয়ার পরপরই কিন্তু তাদের যে পরিচয় শনাক্তের কাজগুলো সেগুলো সম্পন্ন করা হয় এবং তারপর পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। এখন পর্যন্ত 2 জনের যে নিখোঁজের খবর রয়েছে, 2 জন, অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি যে বেশ কয়েকজনের আত্মীয় স্বজন এসে কিন্তু এই যে ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিঘাটের মধ্যে অবস্থান করছিল এবং যখনই তাদের সেই নিখোঁজের খবরটি সেনাবাহিনী কিংবা কোস্টগার্ডের সদস্যরা জানতে পারছিল তারপর কিন্তু তারা সেগুলো নোট করে উদ্ধার কার্যক্রম জোরদার করেছিল। এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত আরও 2 জনের মরদেহ উদ্ধার করা বাকি এবং সেই 2 জনের মরদেহ যদি উদ্ধার করা সম্ভব হয় তাহলেই কিন্তু উদ্ধার কার্য সম্পন্ন করবে বলে জানা গেছে। জি রেদওয়ান, খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এদিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনে ঘটল অগ্নিকাণ্ড। সকাল 6:45টায় সীতাকুণ্ডের ভাটিয়ারি বিএম গেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রেনের 2টি বগিতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, সেনাবাহিনী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ধারণা, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত। এদিকে ঘটনার পর রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটি। অগ্নিকাণ্ডের প্রায় 1 ঘন্টা পর চট্টগ্রামের সাথে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সবাই শুনি যে তাড়াতাড়ি বাইরে আগুন লাগছে, পরে দেখি যে আস্তে আস্তে নিচে থেকে দাদা করে আগুন জ্বলতেছে। অনেকে অনেক চেষ্টা করছিল বাট পারে না কেউ। লাস্ট পর্যন্ত ওইখান থেকে বিমা থেকে পানি আনার ক্যান্টনমেন্ট থেকে পানি আনার পরে তারপর ওইখান থেকে চেষ্টা করছিল, তারপর ফায়ার সার্ভিস আসলো অনেকক্ষণ পরে। বগির ভিতরে মানুষ ছিল, ওনাদেরকে আমরা নামা ফেলছি আর কয়েকজন নিজে নামে গেছে। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে। সকাল 7টা নাগাদ সেখানে পৌঁছে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। তাতে শরীক হন প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাই। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস উদযাপন করছে দেশ। আরও বলেন, তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতান্ত্রিক ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। আমরা আজকের দিনে দেশবাসীকে, জনগণকে আমাদের দলের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকাল 7:30টায় মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বিউগলের সুরে বীর শহীদদের স্মরণ করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির, শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। পরে ধারাবাহিকভাবে পুলিশের বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানান ভারতীয় পুলিশ ফোর্স ওসমান হাদি হত্যার 3 আসামিকে গ্রেফতার করেছে। আরও জানান আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় সরকারের কাছে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা অভিযুক্ত তদন্ত কার্যক্রম চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। অহিংস ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এরপরেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জামায়াত ইসলাম। এ সময় নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। মন্তব্য করেন, ৭১-এর আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই ২৪-এর রাস্তায় নামতে হয়েছে তরুণদের। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে না হয়। 7 মাস আগে ভারী বর্ষণ ও প্রবল স্রোতের কারণে দেবে যায় স্লুইস গেট সহ সেতু, ভেঙে যায় উভয় পাশের সংযোগ সড়কও। এখনও সংস্কার হয়নি পঞ্চগড় সদরের মামা ভাগিনা খালের সেতু। এতে ভোগান্তিতে পড়েছেন সেতুর 2 পাশের অন্তত 10 গ্রামের মানুষ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছে এলজিইডি। স্লুইস গেট সহ সেতু ভেঙে পড়ে আছে, পাশ দিয়ে পায়ে হেঁটে খাল পার হচ্ছে গ্রামবাসী। অনেকেই ঝুঁকি নিয়ে অস্থায়ী সেতু দিয়ে পারাপার করছে যানবাহন। স্থানীয়রা জানায় 7 মাস আগে ভারী বর্ষণ ও স্রোতের তোড়ে দেবে যায় পঞ্চগড় সদর উপজেলার মামাভাগিনা খালের উপর নির্মিত স্লুইস গেট সেতুটি। ভেঙে যায় সংযোগ সড়কও। সেতু না থাকায় চরম ভোগান্তিতে অন্তত 10টি গ্রামের মানুষ। অ্যাম্বুলেন্স ও কৃষিপণ্য বহনকারী যানবাহন চলাচল করতে না পারায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত অস্থায়ী কাঠের সেতুও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ তাদের। রোগী যদি হয়, সিরিয়াস রোগী, এই রোগীগুলা হাসপাতালে পৌঁছাইতে অনেক দূর দিয়ে ঘুরে নিয়ে যাইতে হয়। এই যে লোড গাড়ি কখন দুর্ঘটনা একটা ঘটে যায়, এই যে রাস্তা উঁচা নিচা, এগুলো আমরা একাই পারি না, মানে সামলাইতে পারি না। একটা অবস্থায় যে ব্রিজ দিছে, এটা তো আবার সেদিন ভাঙে গেছে, আবার নতুন করে একটু কাঠকুট লাগা ঠিকঠাক করে দেওয়া হয়েছিল। কৃষক মানুষ বিভিন্ন রকমের শাকসবজি, আসবাবপত্র জিনিস এদিক দিয়ে যানবাহন করে, তারা চলাচল করতে পারতেছে না। ভারী যানবাহন চলাচল করতে পারছে না। ব্রিজটা যত দ্রুত হয় তত ভালো হয় আর কি। এখানকার বাজার আছে, বাজারটা মনে করেন নষ্ট হয়ে গেছে। এলজিডির দাবি, ভাঙা সেতুর জায়গায় নতুন অবকাঠামো প্রস্তাবনা পাঠানো হয়েছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিষয়টি জানানো হয়। প্রকল্প পরিচালক মহোদয় সরজমিনে
ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্রিজটি পুনর্নির্মাণের বিষয়ে আশ্বাস প্রদান করেন। আমরা অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করে নির্মাণ কাজ শুরু করব আশা করতেছি। সেতুটি 2004 সালে এলজিডির তত্ত্বাবধানে কুচিয়ামোড় তালমাচ্ছপাড়া উপপ্রকল্পের আওতায় নির্মিত হয়। এরপর আর সংস্কার হয়নি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। লাগাতার 26 দিনের মতো মধ্যপ্রাচ্যে অব্যাহত রয়েছে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা। বুধবার ও মধ্য ও উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির দাবি, ইসরায়েলের 70টিরও বেশি লক্ষ্যে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্র। এর মধ্যে বন্দরনগরী হাইফা ও দিমোনাও রয়েছে। সাবাহারে একটি মার্কিন F-90 যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করেছে তেহরান, যদিও তা অস্বীকার করেছে ওয়াশিংটন। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা ও কুয়েতের 2টি ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায় আইআরজিসি। ড্রোন বিপত্তিত করা হয় সৌদি আরব ও আমিরাতে। এদিকে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে সেখানকার ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। দক্ষিণ ইরানে বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে একাধিক স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে সেন্ট্রাল কমান্ড। ইরানের একটি দ্বীপ দখলের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এই অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি আরও দাবি করেন, এই কাজে মধ্যপ্রাচ্যের এক দেশ তাদের সহায়তা করছে। জানান, ইরানের সব শত্রুই রয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর নজরদারিতে। কালিবাফের হুঁশিয়ারি, ইসরায়েল যুক্তরাষ্ট্র সীমা অতিক্রম করলে মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিরামহীন হামলা চালাবে তেহরান। হরমুজের পর এবার বাব আল মান্দের প্রণালী নিয়েও হুঁশিয়ারি দিয়েছে ইরান। খার্গ দ্বীপ কিংবা ভূখণ্ডের কোনো অংশে স্থল অভিযান হলে যুদ্ধের নতুন ফ্রন্ট লাইন হয়ে দাঁড়াবে এই প্রণালী। সামরিক সূত্রের বরাত দিয়ে বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রচার করা হয় এমন সংবাদ। লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সাথে যুক্ত করে বাব আল মান্দে প্রণালী, যা বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। বিশেষভাবে তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য পথটি খুবই গুরুত্বপূর্ণ। ছিলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার, 7 বছর পর হলেন আইপিএল দলের মালিক। আরিয়ানের বিড়লার গল্পটা 22 কোচ ছেড়ে অন্যরকম এক রাজত্বের। কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চেয়ারম্যান হচ্ছেন 28 বছর বয়সী আরিয়ান মান। অন্যদিকে রাজস্থানের 3% শেয়ারের মালিক হয়ে শিরোনামে প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্ন। 1.5 যুগ আগের চুক্তিতে ওয়ার্নের পরিবার পাচ্ছে প্রায় 450 কোটি ভারতীয় রুপি। ক্রিকেট থেকে বিরতির ঘোষণা দিয়ে বিষণ্ণ মনে বলেছিলেন, মনে হচ্ছে যেন কোনো ফাঁদে আটকা পড়েছি। আরিয়ামান বিড়লা ইনজুরি, মানসিক অবসাদ আর নিজের সঙ্গে যুদ্ধের এক পর্যায়ে 2019 সালের ডিসেম্বরে ক্রিকেট থেকে নেন সাময়িক ছুটি। সেই ছুটি কাটিয়ে পেশাদার ক্রিকেটে আর ফেরা হয়নি। 22 বছর বয়সেই শেষ হয়ে যায় ক্রিকেট ক্যারিয়ার। 2018 আইপিএল এর নিলামে তাকে ভিত্তিমূল্য 30 লাখ রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস। পরের আসরেও তাকে ধরে রাখে দলটি, তবে সুযোগ হয়নি মাঠে নামার। সেই আরিয়ামান 28 বছর বয়সে এখন আইপিএল দলের কর্ণধার। ক্রিকেটের আঙিনা ছেড়ে আরিয়ামান ফিরে যান পারিবারিক পরিচয়ের বলয়ে। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে MBA ছাড়াও লন্ডনের বেইস বিজনেস থেকে মাস্টার্স আর কমার্স ডিগ্রি আছে ইউনিভার্সিটি অব মুম্বাই থেকেও। পারিবারিক ব্যবসায় নিজেকে মানিয়ে নিয়ে এখন তিনি ভারতের স্বনামধন্য আদিত্য বিড়লা গ্রুপের পরিচালক। 7 বছর পর ক্রিকেটে ফিরছেন নতুন পরিচয়ে। 78 কোটি মার্কিন ডলার বা 16,660 কোটি ভারতীয় রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনে নিয়েছে আদিত্য বিড়লা গ্রুপ, দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, বোল্ড ভেঞ্চার্স ও BXP, এই 4 প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম। মালিকানা বদলের আনুষ্ঠানিক অনুমোদন শেষে কোহলিদের RCBর চেয়ারম্যানের দায়িত্ব নেবেন আরিয়ামান। আইপিএলে দল কেনাবেচার খবরে শিরোনাম হয়েছেন প্রয়াত কিংবদন্তি অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। 2008 সালে আইপিএলের শুরুতে রাজস্থানে খেলার সময় ওয়ার্ন চুক্তি করেছিলেন আলাদা পারিশ্রমিক নয়, বছরে দলটির 0.75% মালিকানা দিতে হবে তাকে। রাজস্থানে 4 বছর খেলে অবসরে যান ওয়ার্ন, আর তাতেই ফ্র্যাঞ্চাইজিটির 3% মালিকানা গেছে ওয়ার্নের পকেটে। সম্প্রতি আমেরিকার ব্যবসায়ী কার্ল সোমানির কনসোর্টিয়াম রাজস্থানের শতভাগ মালিকানা কিনে নিয়েছে। চুক্তি হয়েছে 163 কোটি মার্কিন ডলারে, যা ভারতীয় মুদ্রায় 15,000 কোটি রুপিরও বেশি। ওয়ার্নের 3% শেয়ারের দাম দাঁড়িয়েছে প্রায় 450 থেকে 460 কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 600 কোটি টাকা, যা পাচ্ছে ওয়ার্নের পরিবার।
28 মার্চ পর্দা উঠতে যাচ্ছে আইপিএল এর 19তম আসরের। এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে 10 দলের অধিনায়কদের নিয়ে ক্যাপ্টেন্স মিট। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে।